মূল্যস্ফীতি জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। প্রথম গতবার পুরো ঈদুল আজহায় কোরবানি হয়েছে 3 লাখ। এবার প্রথম দিনেই 1,41,000 ছিল। এবার প্রথম দিনে 3 লাখ বেশি হয়েছে। তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা, এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখনো আরো আজকের দিন, আগামীকাল, এই 2 দিনও কোরবানি করার সুযোগ আছে। তারপর আমি আরো বলি, পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 5 কোটি। বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে 4 কোটি। তাহলে সমস্যাটা বিএনপি আর ফখরুল সাহেবদের, মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি, যা বাস্তব তা অস্বীকার করে কারো কোনো লাভ নেই। আজকে আমরা তো আর্জেন্টিনার মতো 300% ইনফ্লেশন আমাদের নেই, পাকিস্তানের মতো 25% ইনফ্লেশন আমাদের নেই, টার্কির মতো 70% ইনফ্লেশনের দেশও বাংলাদেশ। এত প্রপাগান্ডা, এত সমালোচনা, এ দেশটাকে শ্রীলঙ্কা প্রায় বানিয়ে ফেলেছিল দেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক। তো সেখানে আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে, অ্যারাউন্ড 10% ইনফ্লেশন আছে। আমরা যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই। তবে আমাদের আন্তরিকতা আছে, চেষ্টা আছে। প্রতিকূল এই পরিস্থিতির মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অতীতের ভুল ত্রুটিও সংশোধন করার মানসিকতা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে, আওয়ামী লীগ সরকারের সে মানসিকতা আছে।
বলুন। আমি এটা বুঝি না যে পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। আমি কিন্তু ঈদ উপলক্ষে শুভেচ্ছা দিয়েছি সব মিডিয়া। আমি একটা শব্দও কিন্তু কোনো বিরোধী দলকে কটাক্ষ করি, একটি শব্দও আমি উচ্চারণ করি। কারণ ঈদের দিনটা অন্তত আমরা, এই পবিত্র দিনটা অন্তত সমালোচনার বাইরে থাকি। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ঈদের দিন আমরা করি, এটা দেশের জনগণ নিশ্চয়ই চায় না। আর মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনি থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে দিয়েছে। এখন আরাকান যে বাহিনী, আমরা যতটুকু জানি, সবাই জানে, আরাকান বিদ্রোহীদের একটা গুলি সেন্ট মার্টিনের দিকে এসেছিল। তো আরাকান বিদ্রোহীরা তো সে দেশের সরকারের বিরুদ্ধে, তারা সরকারের বিরুদ্ধে লড়ছে। কাজেই মিয়ানমারের যে সরকার যেভাবেই থাক, সেনা শাসিত যে সরকার, সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি। আমরা তো মির্জা ফখরুলের বক্তব্যের আগেই বলেছি, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে আমরা জবাব দেব। একথা আমি নিজেই বলেছি আওয়ামী লীগের পক্ষ থেকে। বলুন, র্যালি হবে অবশ্যই। ঈদ উপলক্ষে অনেকে বাড়ি ঘরে গেছেন, ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে। তারপরে আমরা র্যালি, এরকম একটা ঐতিহাসিক দিবস, এই দিবসটি আমাদের পার্টির জন্য খুবই গৌরবোজ্জ্বল একটা সময়। তো আমরা মূল অনুষ্ঠানের আগে একটা র্যালি আমরা ঢাকা সিটিতে করতে চাই। বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আমরা র্যালি শুরু করে বঙ্গবন্ধু ভবনে শেষ করব। আর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি, তিনি আগামী 21 জুন আপনারা জানেন ভারতে যাবেন, বা লেটার ডিসকাশন আছে। গতবার তো শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন,
কিন্তু বালিয়েটাল কোনো আলোচনা হয়নি। তো এবার বালিয়েটাল আলোচনা হবে বিভিন্ন ইস্যুতে। তিনি 22 তারিখেই ফিরে আসবেন, সম্ভবত রাতে। 23 তারিখ সকালে আমরা বঙ্গবন্ধু ভবনে, সেখানে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। আমাদের পার্টির স্বাধীনতা সংগ্রামের যিনি ছিলেন কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিয়াতে আমরা শ্রদ্ধা নিবেদন। এরপর আমাদের আনুষ্ঠানিকতা 2:30 থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আগে 40 মিনিটের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার আগে আমাদের পার্টির পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করা হবে, বেলুন উড়ানো হবে, কবুতর উড়ানো হবে। এটা হলো আমাদের সেদিনের প্রোগ্রাম। আর সন্ধ্যে 7:30টায় রোজ গার্ডেন, আওয়ামী লীগ যেখানে জন্মলাভ করেছিল, রোজ গার্মেন্টুলার রোজ গার্ডেন, সেখানে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান আছে। এটা একটা অনুষ্ঠানে আমি চিফ গেস্ট, আর একটাতে মাননীয় স্পিকার চিফ গেস্ট থাকবেন। আমাদের 23 তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম, আর সারা বাংলাদেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের প্রোগ্রাম হবে। আমরা কোনো আলোকসজ্জা করছি না, সাজসজ্জাটা আমরা হীরক জয়ন্তী উপলক্ষে সারা দেশেই সাজসজ্জাটা হবে। এবং আমাদের বিভিন্ন সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সেন্ট্রালের আয়োজন, মহানগর, সব সিটিতে আয়োজন আছে। ধারাবাহিকভাবে হয়তো কয়েকদিন অনুষ্ঠান চলবে। প্রধানমন্ত্রী যে স্বল্পতম সময়ের ব্যবধানে ভারতে যাচ্ছেন, দ্বিপাক্ষিক আলোচনায় বা কি গুরুত্ব দিতে পারে? যেমন তিস্তা পানি তো আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু, সেই ইস্যুটি কি এবার আন্ডারস্ট্যান্ডিং, সব ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, আমি এটা ধারণা করছি। এটা এখন দুই প্রধানমন্ত্রী কি আলোচনা করবে, এটা তো পূর্ব নির্ধারিত কোনো বিষয় নেই যেটা আমি ডিসকাস করতে পারি। 2026-এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন, সেটা তো পূর্বাহ্নে জানাজানি করে আলোচনা হয় না। এটা আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই কি আলোচনা করবেন সেটা ঠিক করে রেখেছেন, সেটা তো তিনি প্রকাশ করেন।
bilateral ডিসকাশন হলে, কোনো সিদ্ধান্ত বা চুক্তি হলে সেটা বরাবরের মতো তিনি পরের দিন হয়তো 23 তারিখে পারবেন না, তারপরে যে কোনো দিন তিনি প্রেস কনফারেন্স করবেন, যেটা আপনাদের উপস্থিতি তার ভারত সফর সম্পর্কে তিনি বিস্তারিত বলে থাকেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। কাদের ভাই, আচ্ছা, এখানে আমরা সবসময় এটা আমাদের সরকার এবং পার্টি পক্ষ থেকে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি তিনি জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে ঘোষণা করেছেন এবং দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা যাবে। মামলা মানে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো সেটা তখন যাদের বিরুদ্ধে তদন্ত হয়ে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা এখনো চলছে, কনভিকশনও হয়েছে। আচ্ছা, আমাদের কক্সবাজারের বৌদির বিরুদ্ধেও তো মামলা হয়ে কনভিকশন হচ্ছে। আমার কথা হচ্ছে যে সরকার এসব বিষয়কে প্রশ্রয় দিচ্ছে কিনা। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। আর আমরা অন্ধকারে ডিল ছুড়ব কিভাবে? তা যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুটবে কেন? এটা আপনারা যারা প্রেসে আছেন, মিডিয়াতে আছেন, আপনাদের কোনো প্রতিবেদন দুর্নীতি নিয়ে, সেটাকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। এটা তো এখন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে মিডিয়ার কোনো রিপোর্টও তখন হয়নি, দুদকও কোনো তদন্ত করেনি। কাজে আমরা এ ব্যাপারে তখন আমরা কি করে জানব?
আর এরা তো সবাই ব্যক্তি। এখন ব্যক্তির দুর্নীতি এটা আমার বক্তব্য হচ্ছে যে সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে। এখন আপনারা যদি বলেন আমরা একটা রিপোর্ট করেছি, ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেটা এক কথা। কিন্তু আমাদের যখনই নজরে এসে আমরা এটা করেছি, এবং এটা বাংলাদেশে আর কোনো সরকার আফটার 75 জিয়াউর রহমান সাহেব, জানাল আরশাদ সাহেব, তারা ক্ষমতায় ছিলেন, এবং বেগম খালেদা জিয়া, তারা তো তাদের নিজেদের দলের সন্ত্রাস, দুর্নীতি অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সাংবাদিকরা ভালো করে জানে। কিন্তু তখন একটা ইম্পিউনিটি কালচার গড়ে উঠছে, যেটা আমাদের সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো আশ্রয় প্রশ্রয় দেন, ভবিষ্যতেও দেবেন না। যেই হোক তার বিরুদ্ধে বিচার, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থায় শাস্তির আওতায় আনার ব্যবস্থা আছে। বিচার বিভাগও স্বাধীন, দুদকও স্বাধীন। আমার সচিব গেছিল এদের দিন, কি অবস্থা, মানে যে দুর্ঘটনা হবে না এটা আমি বলি না, না আমি এখনো সেটা বলছি না। হয়েছে, দুর্ঘটনা হয়েছে। তারপরে এখানে এবং ফেরার পথে ফিরতি যাত্রা দুর্ঘটনাটা আমাদের দেশে গত কয়েক বছর আমরা দেখেছি ফিরতি যাত্রা বেশি। তো এবার একটু মনোযোগ আছে, সতর্কতা আছে, দেখা যাক কি হয়।